বন্ধুরা, বাংলাদেশের রংপুরে একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। কিন্তু এই হত্যাকাণ্ডের থেকে বড় হয়ে উঠেছে আরেকটি প্রশ্ন: হত্যাকারীরা আসলে হিন্দু নাকি মুসলমান? কারণ ভারতের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এই হত্যাকাণ্ডের সঙ্গে মুসলমানরাই জড়িত। অনেক কন্টেন্ট ক্রিয়েটর কোনো ধরনের যাচাই না করেই সেই দাবি ছড়িয়ে দিচ্ছেন, যেমনটা এই মেয়েটি। বাংলাদেশে আবারও জিহাদির হাতে হিন্দু নিধন। এর আগে আমরা বিপু দাসের মতন ঘটনা দেখেছিলাম, আবারও দেখলাম। মানে তাদের অপরাধ কি ছিল জানেন? তারা শুধুমাত্র সনাতনী হিন্দু, তাই তাদেরকে আজকে জিহাদিদের হাতে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে এই মেয়েটি কোনো সত্যতা যাচাই না করেই উস্কানিমূলকভাবে এক সম্প্রদায়ের উপর অপবাদের আক্রমণ করছে। কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই মেয়েটির বলা কথা সত্য নাকি সে মিথ্যা নিউজ ছড়াচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আবেগ দিয়ে নয়, বরং প্রকাশিত তদন্তের তথ্যের ভিত্তিতে জানব কেন একই পরিবারের চারজনকে হত্যা করা হলো, কতজন এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে, হত্যাকাণ্ডের পেছনে আসল কারণ কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তারা হিন্দু নাকি মুসলমান। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত এমন কিছু তথ্য সামনে আসবে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দাবির সঙ্গে সম্পূর্ণই ভিন্ন। আর আপনি যদি সত্যতা যাচাই করে খবর দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে বাংলাদেশের এই নিউজটি থেকে কিছু দেখে নিই এবং শুনে নিই। নির্জন রাতে বাড়ির ছাদ থেকে আসা শব্দের উৎস খুঁজতে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। সেখানে পরিচিত দুই তরুণকে ইয়াবা সেবন করতে দেখে তাদের বাধা দেন তিনি, কিন্তু সেই ঘটনায় ডেকে আনে ভয়াবহ পরিণতি। অল্প সময়ের মধ্যেই প্রাণ হারান গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও 12 বছরের ছেলে। হত্যার পর ঘরের মালামাল তছনছ করে প্রথমে ডাকাতির ঘটনা হিসেবে বিষয়টি আড়াল করার চেষ্টা করা হয়। তবে তদন্তে দুই তরুণ গ্রেপ্তারের পর সামনে আসে হত্যাকাণ্ডের নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য। রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, মেয়ে পার্থী চক্রবর্তী এবং জিলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী 12 বছরের প্রিয়ম চক্রবর্তী আয়ুষকে হত্যার ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে গ্রেপ্তার করা হয় মাছুয়াপাড়ার মুক্ত দাস ও সিদ্ধার্থ দাসকে। সম্পর্কে তারা মামাতো ভাই। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটি শুনলেন এবং এই ঘটনায় যে দুই যুবকের নাম সামনে এসেছে তারা হলো, একজনের নাম মুক্ত দাস এবং অপরজনের নাম সিক্ত দাস। প্রকাশিত তথ্য অনুযায়ী তারা পরস্পরের মামাতো ভাই। এখন একটু খেয়াল করুন, মুক্ত দাস ও সিক্ত দাস নাম দুটি শুনেই আপনারা হয়তো বুঝতেই পারছেন আসলে এরা হিন্দু নাকি মুসলমান। সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে হত্যাকারীরা মুসলমান, সেই দাবির সঙ্গে বাস্তব তথ্যের কোনো মিল নেই। প্রকাশিত প্রতিবেদনে অভিযুক্ত দুই যুবককে হিন্দু সম্প্রদায়ের বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ বর্তমানে সামনে আসা তদন্তের তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে মুসলমানরা জড়িত, এটি একটি ফেক নিউজ। আর এখানেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দাবির সঙ্গে বাস্তব তথ্যের বড় পার্থক্য। এবার আসি কেন একটি পরিবারের চারজন মানুষকে এভাবে হত্যা করা হলো। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা শুনলেন পুলিশের তদন্ত অনুযায়ী ঘটনাটির সূত্রপাত হয় বাড়ির ছাদে ইয়াবা সেবনকে কেন্দ্র করে। নিহত গণপতি চক্রবর্তী রাতে তার বাড়ির ছাদে কিছু মানুষের শব্দ শুনতে পান। তিনি ছাদে গিয়ে দেখতে পান কয়েকজন যুবক সেখানে ইয়াবার মতো মাদক দ্রব্য সেবন করছে। গণপতি চক্রবর্তী বিষয়টির প্রতিবাদ করেন এবং তাদের সেখানে মাদক সেবন করতে বাধা দেন। পুলিশের বক্তব্য অনুযায়ী এরপর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অভিযুক্তরা আশঙ্কা করে যে গণপতি চক্রবর্তী তাদের পরিচয় প্রকাশ করে দিতে পারেন, আর সেই আশঙ্কা থেকেই তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের অভিযোগ। কিন্তু এখানেই শেষ নয়, এরপর একে একে তার পরিবারের অন্য সদস্যরাও এই হত্যাকাণ্ডের শিকার হন। তার স্ত্রীকে হত্যা করা হয়, তার 23 বছরের মেয়েকেও হত্যা করা হয়, এমনকি পরিবারের 12 বছরের শিশুকেও রেহাই দেওয়া হয়নি। অর্থাৎ মাত্র কিছু সময়ের মধ্যে একটি পুরো পরিবারকেই শেষ করে দেয়। এখানেই শেষ নয়, হত্যার পর যা করা হয়েছিল সেটাই আরও চাঞ্চল্যকর। হ্যাঁ বন্ধুরা, এখানে এই ঘটনাটি আরও ভয়াবহ হয়ে ওঠে। পুলিশের তদন্ত অনুযায়ী হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়নি, বরং তারা কিছু সময় সেই বাড়িতেই অবস্থান করে। এমনকি বাড়ির ফ্রিজ খুলে খাবার বের করে খাওয়ার কথাও তদন্তে উঠে এসেছে। খেজুর এবং শসা বের করে তারা ডাইনিং টেবিলে বসে খেয়েছিল বলে পুলিশ জানিয়েছেন। ভাবুন,
একবার একই বাড়িতে কয়েকজন মানুষকে হত্যা করার পর সেই বাড়িতেই বসে খাবার খাওয়া সত্যি ভয়াবহ একটি ঘটনা। শুধু তাই নয়, পুলিশের বক্তব্য অনুযায়ী তারা সেই বাড়িতেই গোসল করে এবং ফ্রেশ হয়। এরপর তদন্তকারীদের বিভ্রান্তি করার জন্য বাড়ির জিনিসপত্র এলোমেলো করে দেওয়া হয়, যাতে বাইরে থেকে দেখলে মনে হয় বাড়িতে হয়তো ডাকাতি বা ছিনতাই হয়েছে। মোবাইল ফোন নিয়েও চাঞ্চল্যকর তথ্য। হত্যাকাণ্ডের পর বাড়ির মোবাইল ফোনগুলোকেও নষ্ট করার চেষ্টা করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী মোবাইল ফোন ডিটারজেন্ট বা সার্ফ মেশানো পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল ফোন থেকে কোনো ধরনের প্রমাণ বা তথ্য যাতে উদ্ধার করা না যায়। অন্যদিকে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে ঘটনাটিকে অন্য কোনো অপরাধের মতো দেখানোর চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ শুধু হত্যাই নয়, হত্যার পর প্রমাণ নষ্ট করা এবং তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের বক্তব্য। এবার আপনারা নিজেরাই শুনুন বাংলাদেশের পুলিশ প্রশাসন এই ঘটনাটি সম্পর্কে কি বললেন। 4টা খুন একের পর এক হয়েছে। এরপরে তারা গোসল করে, খেজুর খেয়েছে, ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। সেই ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে। সেই বাসায় 2টা ফোন ছিল, ফোনগুলো ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে। ভোর রাত থেকে শুরু হয়ে এই ঘটনাটা তারা সারাদিন ঘটায়। 4টা খুন একের পর এক হয়েছে। যে বাসায় ঘটনাটা ঘটে সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পরেও তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে। খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধেক কামড় দেওয়া রয়েছে। এই ঘটনাকে ডাকাতি বলে যেন পুলিশ মনে করে, সেজন্য তারা ইচ্ছাকৃতভাবে জিনিসপত্র এলোমেলো করে, অর্থাৎ তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করে। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন পুলিশের তদন্ত অনুযায়ী এই ঘটনাটি কোনো ধর্মীয় সংঘাতের কারণে ঘটেনি, বরং তদন্তে সামনে এসেছে মাদক সেবন সেটিতে বাধা দেওয়া এবং নিজেদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়া আশঙ্কা থেকে এই হত্যাকাণ্ড ঘটনার অভিযোগ। তাহলে মুসলমানরা হত্যা করেছে এই দাবি কোথা থেকে এলো? এবার আসি সেই জায়গায় যেখান থেকে এই ভিডিওটি তৈরি করার মূল কারণ। বন্ধুরা, একটি হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে। 4 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এখন যদি কেউ কোনো তদন্ত ছাড়াই বলে দেয় এই হত্যাকাণ্ড মুসলমানরা করেছে, তাহলে সেটা শুধু ভুল তথ্য নয়, এর মাধ্যমে মানুষের মধ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে। আর তাই এই ভিডিওর উদ্দেশ্য কাউকে হিন্দু বা মুসলমান হিসেবে টার্গেট করা নয়। আমাদের উদ্দেশ্য একটাই, যে দাবি ছড়ানো হচ্ছে তার সঙ্গে তদন্তে পাওয়া তথ্যের মিল আছে কিনা সেটা আপনাদের সামনে তুলে ধরা। বর্তমানে প্রকাশিত তথ্য অনুযায়ী এই মামলায় যে 2 যুবকের নাম সামনে এসেছে, মুগ্ধ দাস এবং সিক্ত দাস, তাদের হিন্দু সম্প্রদায়ের বলে উল্লেখ করা হয়েছে। তাই এই ঘটনাকে মুসলমানরা হিন্দু পরিবারকে হত্যা করেছে এমন একটি ধর্মীয় গল্প হিসেবে প্রচার করা সঠিক নয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।